গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কৃষ্ণকান্তের উইল। পড়ছি এর পঞ্চম পর্ব। হরিদ্রা গ্রামের বাড়িতে সংবাদ আসিল। গোবিন্দলাল মাতা প্রভৃতি সঙ্গে নির্বিঘ্নে সুস্থ শরীরে কাশীধামে পৌঁছিয়াছেন। ভ্রমরের কাছে কোনো পত্র আসিল না। অভিমানে ভ্রমরও পত্র লিখিল না। পত্রাদি আমলা বর্গের কাছে আসিতে লাগিল। 1 মাস গেল, 2 মাস গেল, পত্রাদি আসিতে লাগিল। শেষ একদিন সংবাদ আসিল যে গোবিন্দলাল কাশী হইতে বাটী যাত্রা করিয়াছেন। ভ্রমর শুনিয়া বুঝিল যে গোবিন্দলাল কেবল মাকে ভুলাইয়া অন্যত্র গমন করিয়াছেন। বাড়ি আসিবেন এমন ভরসা হইল না। এই সময়ে ভ্রমর গোপনে সর্বদা রোহিণীর সংবাদ লইতে লাগিল। রোহিণী রাধে বাড়ে, খায়, গা ধোয়, জল আনে। আর কিছুই সংবাদ নাই। ক্রমে একদিন সংবাদ আসিল রোহিণী পীড়িতা। ঘরের ভিতর মুড়ি দিয়া পড়িয়া থাকে, বাহির হয় না। ব্রহ্মানন্দ আপনি রাধিয়া খায়। তারপর একদিন সংবাদ আসিল যে রোহিণী কিছু সারিয়াছে, কিন্তু পীড়ার মূল যায় নাই। শূল রোগ, চিকিৎসা নাই। রোহিণী আরোগ্য জন্য তারকেশ্বরে হত্যা দিতে যাইবে। শেষ সংবাদ রোহিণী হত্যা দিতে তারকেশ্বরে গিয়াছে। একাই গিয়াছে, কে সঙ্গে যাইবে? এদিকে 3-4 মাস গেল, গোবিন্দলাল ফিরিয়া আসিল না। 5-6 মাস হইল, গোবিন্দলাল ফিরিল না। ভ্রমরের রোদনের শেষ নাই। কেবল মনে করিত এখন কোথায় আছেন, কেমন আছেন, সংবাদ পাইলেই বাঁচি। এই সংবাদও পাই না কেন? শেষ ননন্দাকে বলিয়া শাশুড়িকে পত্র লিখাইল। আপনি মাতা, অবশ্য পুত্রের সংবাদ পান। শাশুড়ি লিখিলেন তিনি গোবিন্দলালের সংবাদ পাইয়া থাকেন। গোবিন্দলাল প্রয়াগ, মথুরা, জয়পুর প্রভৃতি স্থান ভ্রমণ করিয়া আপাতত দিল্লী অবস্থিতি করিতেছেন। শীঘ্র সেখান হইতে স্থানান্তরে গমন করিবেন। কোথাও স্থায়ী হইতেছেন না। এদিকে রোহিণী আর ফিরিল না। ভ্রমর ভাবিতে লাগিলেন, ভগবান জানেন রোহিণী কোথায় গেল। আমার মনের সন্দেহ আমি পাপ মুখে ব্যক্ত করিব না। ভ্রমর আর সহ্য করিতে পারিলেন না। কাঁদিতে কাঁদিতে ননন্দাকে বলিয়া শিবিকারোহণে পিত্রালয়ে গমন করিলেন। সেখানে গিয়া গোবিন্দলালের কোনো সংবাদ পাওয়া দুরূহ দেখিয়া আবার ফিরিয়া আসিলেন। আসিয়া হরিদ্রা গ্রামেও স্বামীর কোনো সংবাদ না পাইয়া আবার শাশুড়িকে পত্র লিখাইলেন। শাশুড়ি এবার লিখিলেন, গোবিন্দলাল আর কোনো সংবাদ দেয় নাই। এখন সে কোথায় আছে জানি না, কোনো সংবাদ পাই না। এইরূপে প্রথম বৎসর কাটিয়া গেল। প্রথম বৎসরের শেষে ভ্রমর রুগ্ন শয্যায় শয়ন করিলেন। অপরাজিতা ফুল শুকাইয়া উঠিল। ভ্রমর রুগ্ন শয্যাশায়িনী শুনিয়া ভ্রমরের পিতা ভ্রমরকে দেখিতে আসিলেন। ভ্রমরের পিতার পরিচয় আমরা সবিশেষ দিই নাই, এখন দিব। তাহার পিতা মাধবীনাথ সরকারের বয়স 1/4 বৎসর। তিনি দেখিতে বড় সুপুরুষ। তাহার চরিত্র সম্বন্ধে লোকমধ্যে বড় মতভেদ ছিল। অনেকে তাহার বিশেষ প্রশংসা করিত, অনেকে বলিত তাহার মতো দুষ্ট লোক আর নাই। তিনি যে চতুর তাহা সকলেই স্বীকার করিত, এবং যে তাহার প্রশংসা করিত সেও তাহাকে ভয় করিত। মাধবীনাথ কন্যার দশা দেখিয়া অনেক রোদন করিলেন। দেখিলেন সেই শ্যামা সুন্দরী, যাহার সর্বাবয়ব সুললিত গঠন ছিল, এক্ষণে বিশুষ্ক বদন, শীর্ণ শরীর, প্রকট কণ্ঠাস্থি, নিমগ্ন নয়নেন্দিবর। ভ্রমর অনেক কাঁদিল। সে সুভয়ে রোদন সংবরণ করিলে পর ভ্রমর বলিল, বাবা, আমার বোধহয় আর দিন নাই। আমায় কিছু ধর্মকর্ম করাও। আমি ছেলে মানুষ হলে কি হয়, আমার তো দিন ফুরালো। দিন ফুরালো তো আর বিলম্ব করিব কেন? আমার অনেক টাকা আছে, আমি ব্রত নিয়ম করিব। কে এ সকল করাইবে? বাবা, তুমি আমার ব্যবস্থা করো। মাধবীনাথ কোনো উত্তর করিলেন না। যন্ত্রণা অসহ্য হইলে তিনি বহির্বাটিতে আসিলেন। বহির্বাটিতে অনেকক্ষণ বসিয়া রোদন করিলেন। কেবল রোদন নহে, সেই মর্মভেদী দুঃখ মাধবীনাথের হৃদয়ে ঘোরতর ক্রোধে পরিণত হইল। মনে মনে ভাবিতে লাগিলেন, যে আমার কন্যার উপর এ অত্যাচার করিয়াছে, তাহার উপর তেমনি অত্যাচার করে এমন কি জগতে কেহ নাই? ভাবিতে ভাবিতে মাধবীনাথের হৃদয় কাতরতার পরিবর্তে প্রদীপ্ত ক্রোধে পরিব্যাপ্ত হইল। মাধবীনাথ তখন রক্তোৎফুল্ল লোচনে প্রতিজ্ঞা করিলেন, যে আমার ভ্রমরের এমন সর্বনাশ করিয়াছে, আমি তাহার এমনই সর্বনাশ করিব। তখন মাধবীনাথ কতক সুস্থির হইয়া অন্তঃপুরে পুনঃপ্রবেশ করিলেন। কন্যার কাছে গিয়া বলিলেন, মা, তুমি ব্রত নিয়ম করিবার কথা বলিতেছিলে, আমি সেই কথাই ভাবিতেছিলাম। এখন তোমার শরীর বড় রুগ্ন,
ব্রত নিয়ম করিতে গেলে অনেক উপবাস করিতে হয়। এখন তুমি উপবাস সহ্য করিতে পারিবে না, একটু শরীর সারুক। ভ্রমর, এই শরীর কি আর সারিবে? মাধবীনাথ, সারিবে মা, কি হইয়াছে? তোমার একটু এখানে চিকিৎসা হইতেছে না, কেমন করিয়াই বা হইবে? শ্বশুর নাই, শাশুড়ি নাই, কেহ কাছে নাই, কে চিকিৎসা করাইবে? তুমি এখন আমার সঙ্গে চলো, আমি তোমাকে বাড়ি রাখিয়া চিকিৎসা করাইব। আমি এখন 2 দিন এখানে থাকিব, তাহার পরে তোমাকে সঙ্গে করিয়া লইয়া রাজগ্রামে যাইব। রাজগ্রামে ভ্রমরের পিত্রালয়। কন্যার নিকট হইতে বিদায় লইয়া মাধবীনাথ কন্যার কার্যকারক বর্গের নিকট গেলেন। দেওয়ানজিকে জিজ্ঞাসা করিলেন, কেমন, বাবুর কোনো পত্রাদি আসিয়া থাকে? দেওয়ানজি উত্তর করিল, কিছু না। মাধবীনাথ, তিনি এখন কোথায় আছেন? দেওয়ানজি, তাহার কোনো সংবাদ আমরা কেহ বলিতে পারি না, তিনি কোনো সংবাদই পাঠান না। মাধবীনাথ, কাহার কাছে এই সংবাদ পাইতে পারিব? দেওয়ানজি, তাহা জানিলে তো আমরা সংবাদ লইতাম। কাশীতে মা ঠাকুরানীর কাছে সংবাদ জানিতে লোক পাঠাইয়াছিলাম, কিন্তু সেখানেও কোনো সংবাদ আইসে না। বাবুর এক্ষণে অজ্ঞাতবাস। মাধবীনাথ কন্যার দুর্দশা দেখিয়া স্থির প্রতিজ্ঞা করিয়াছিলেন যে ইহার প্রতিকার করিবেন। গোবিন্দলাল ও রোহিণী এই অনিষ্টের মূল। অতএব প্রথমেই সন্ধান কর্তব্য, সেই পামর পামরে কোথায় আছে, নচেৎ দুষ্টের দণ্ড হইবে না, ভ্রমরও মরিবে। তাহারা একেবারে লুকাইয়াছে, যে সকল সূত্রে তাহাদের ধরিবার সম্ভাবনা সকলই অবচ্ছিন্ন করিয়াছে, পদচিহ্ন মাত্র মুছিয়া ফেলিয়াছে। কিন্তু মাধবীনাথ বলিলেন যে, যদি আমি তাহাদের সন্ধান করিতে না পারি, তবে বৃথাই আমার পৌরুষের শ্লাঘা করি। এইরূপ স্থির সংকল্প করিয়া মাধবীনাথ একাকী রায়দিগের বাড়ি হইতে বহির্গত হইলেন। হরিদ্রা গ্রামে একটি পোস্ট অফিস ছিল। মাধবীনাথ বেত্র হস্তে হেলিতে দুলিতে পান চিবাইতে চিবাইতে ধীরে ধীরে নিরীহ ভালো মানুষের মতো সেইখানে গিয়া দর্শন দিলেন। ডাকঘরে অন্ধকার চালাঘরের মধ্যে মাসিক 15 টাকা বেতনভোগী একটি ডেপুটি পোস্টমাস্টার বিরাজ করিতেছিলেন। একটি আম্রকাষ্ঠের ভগ্ন টেবিলের উপরে কতকগুলি চিঠি, চিঠির ফাইল, চিঠির খাম, একখানি খুঁড়িতে কতকটা জিওলির আটা, একটি নিক্তি, ডাকঘরের মোহর ইত্যাদি লইয়া পোস্টমাস্টার ওরফে পোস্টবাবু গম্ভীরভাবে পিয়ন মহাশয়ের নিকট আপন প্রভুত্ব বিস্তার করিতেছেন। ডেপুটি পোস্টমাস্টার বাবু পান 15 টাকা, পিয়ন পান 7 টাকা। সুতরাং পিয়ন মনে করে 7 আনা আর 15 আনায় যে তফাত, বাবুর সঙ্গে আমার সঙ্গে তাহার অধিক তফাত নহে। কিন্তু বাবু মনে মনে জানেন যে আমি একটা ডেপুটি, ও বেটা পিয়াদা, আমি উহার হর্তাকর্তা বিধাতা পুরুষ, উহাতে আমাতে জমিন আসমান ফারাক। সেই কথা প্রমাণ করিবার জন্য পোস্টমাস্টার বাবু সর্বদা সে গরিবকে তর্জন গর্জন করিয়া থাকেন। সেও 7 আনার ওজনে উত্তর দিয়া থাকে। বাবু আপাতত চিঠি ওজন করিতেছিলেন এবং পিয়াদাকে সঙ্গে সঙ্গে 80 আনার ওজনে ভৎসনা করিতেছিলেন। এমতো সময় প্রশান্তমূর্তি সহাস্য বদনে মাধবীনাথ বাবু সেইখানে আসে উপস্থিত হইলেন। ভদ্রলোক দেখিয়া পোস্টমাস্টার বাবু আপাতত পিয়াদার সঙ্গে কচকচি বন্ধ করিয়া হাঁ করিয়া চাহিয়া রহিলেন। ভদ্রলোকের সমাদর করিতে হয়, এমন কতকটা তাহার মনে উদয় হইল। কিন্তু সমাদর কি প্রকারে করিতে হয় তাহা তাহার শিক্ষার মধ্যে নহে, সুতরাং তাহা ঘটিয়া উঠিল না। মাধবীনাথ দেখিলেন একটা বানর, সহাস্য বদনে বলিলেন, ব্রাহ্মণ? পোস্টমাস্টার বলিলেন, হাঁ, তো তুমি, আপনি? মাধবীনাথ ঈষৎ হাস্য সম্বরণ করিয়া অবনত শিরে যুক্ত করে ললাট স্পর্শ করিয়া বলিলেন, প্রাতঃপ্রণাম। তখন পোস্টমাস্টার বাবু বলিলেন, বসুন। মাধবীনাথ কিছু বিপদে পড়িলেন। পোস্টবাবু তো বলিলেন বসুন, কিন্তু তিনি বসেন কোথা? বাবু খোদ এক অতি প্রাচীন ত্রিপাদ মাত্রা বিশিষ্ট চৌকিতে বসিয়া আছেন, তাহা ভিন্ন আর আসন কোথাও নাই। তখন সেই পোস্টমাস্টার বাবুর 7 আনা হরিদাস পেয়াদা একটা ভাঙা টুলের উপর হইতে রাশিখানি ছেঁড়া বহি নামাইয়া রাখিয়া মাধবীনাথকে বসিতে দিল। মাধবীনাথ বসিয়া তাহার প্রতি দৃষ্টি করিয়া বলিলেন, কি হে বাপু, কেমন আছো? তোমাকে দেখিয়াছি না? পিয়াদা, আজ্ঞা, আমি চিঠি বিলি করিয়া থাকি। মাধবী, তাই চিনিয়াছি, এক ছিলিম তামুক সাজো দেখি। মাধবীনাথ গ্রামান্তরের লোক, তিনি কখনোই হরিদাস বৈরাগী পিয়াদাকে দেখেন নাই এবং বৈরাগী বাবাজিও কখনো তাহাকে দেখেন নাই। বাবাজি মনে করিলেন বাবুটা রকমসই বটে, চাহিলে কন্যা 4 গণ্ডা বকশিস দিবে। এই ভাবিয়া হরিদাস হুঁকোর তল্লাশে ধাবিত হইলেন। মাধবীনাথ আদৌ তামুক খান না,
কেবল হরিদাস বাবাজীকে বিদায় করিবার জন্য তামাকুর ফরমায়েশ করিলেন। পিয়াদা মহাশয় স্থানান্তরে গমন করিলে মাধবীনাথ পোস্টমাস্টার বাবুকে বলিলেন, আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করার জন্য আসা হইয়াছে। পোস্টমাস্টার বাবু মনে মনে একটু হাসিলেন। তিনি বঙ্গদেশীয়, নিবাস বিক্রমপুর। অন্যদিকে যেমন নির্বোধ হন না কেন, আপনার কাজ বুঝিতে সুচগ্র বুদ্ধি। বুঝিলেন যে বাবুটি কোন বিষয়ের সন্ধানে আসিয়াছে। বলিলেন, কি কথা মহাশয়? মাধবীনাথ, ব্রহ্মানন্দকে আপনি চিনেন? পোস্টমাস্টার, চিনি না। চিনি, ভালো চিনি না। মাধবীনাথ বুঝিলেন অবতার নিজ মূর্তি ধারণ করিবার উপক্রম করিতেছে। বলিলেন, আপনার ডাকঘরে ব্রহ্মানন্দ ঘোষের নামে কোনো পত্রাদি আসিয়া থাকে? পোস্টমাস্টার, আপনার সঙ্গে ব্রহ্মানন্দ ঘোষের আলাপ নাই? মাধবীনাথ, থাক বা না থাক, কথাটা জিজ্ঞাসা করিতে আপনার কাছে আসিয়াছি। পোস্টমাস্টার বাবু তখন আপনার উচ্চ পদ এবং ডেপুটি অভিধান স্মরণপূর্বক অতিশয় গম্ভীর হইয়া বসিলেন এবং অল্প রুষ্টভাবে বলিলেন, ডাকঘরের খবর আমাদের বলিতে বারণ আছে। ইহা বলিয়া পোস্টমাস্টার নীরবে চিঠি ওজন করিতে লাগিলেন। মাধবীনাথ মনে মনে হাসিতে লাগিলেন। প্রকাশ্যে বলিলেন, ওহে বাপু, তুমি অমনি কথা কবে না তা জানি, সেজন্য কিছু সঙ্গেও আনিয়াছি, কিছু দিয়া যাইব। এখন যা জিজ্ঞাসা করি ঠিক ঠিক বলো দেখি। তখন পোস্টবাবু হর্ষোৎফুল্ল বদনে বলিলেন, কি কন? মাধবীনাথ, কই এই ব্রহ্মানন্দের নামে কোনো চিঠিপত্র ডাকঘরে আসিয়া থাকে? পোস্টমাস্টার, আসে। মাধবীনাথ, কতদিন অন্তর? পোস্টমাস্টার, যে কথাটি বলিয়া দিলাম তাহার এখনো টাকা পাই নাই। আগে তার টাকা বাহির করুন, তবে নতুন কথা জিজ্ঞাসা করিবেন। মাধবীনাথের ইচ্ছা ছিল পোস্টমাস্টারকে কিছু দিয়া যান, কিন্তু তাহার চরিত্রে বড় বিরক্ত হইয়া উঠিলেন। বলিলেন, বাপু, তুমি তো বিদেশী মানুষ দেখছি, আমায় চেনো কি? পোস্টমাস্টার মাথা নাড়িয়া বলিলেন, না, তা আপনি যেই হন না কেন, আমরা কি পোস্ট অফিসের খবর যাকে তাকে বলি? কে তুমি? মাধবীনাথ, আমার নাম মাধবীনাথ সরকার, বাড়ি রাজগ্রাম। আমার পাল্লায় কত লাঠিয়াল আছে খবর রাখো। পোস্টবাবুর ভয় হইল। মাধবীবাবুর নাম ও দোর্দণ্ড প্রতাপ শুনিয়াছিলেন। পোস্টবাবু একটু চুপ করিলেন। মাধবীনাথ বলিতে লাগিলেন, আমি যাহা তোমায় জিজ্ঞাসা করি সত্য সত্য জবাব দাও। কিছু তঞ্চ করিও না, করিলে তোমায় কিছু দিব না, 1 পয়সাও নহে। কিন্তু যদি না বলো, মিছা বলো, তবে তোমার ঘরে আগুন দিব, তোমার ডাকঘর লুট করিব, আদালতে প্রমাণ করাইব যে তুমি নিজে লোক দিয়া সরকারি টাকা অপহরণ করিয়াছ। কেমন, এখন বলিবে? পোস্টবাবু থরহরি কাঁপিতে লাগিলেন। বলিলেন, আপনি রাগ করেন কেন? আমি তো আপনাকে চিনিতাম না, বাজে লোক মনে করিয়াই ঐরূপ বলিয়াছি। আপনি যখন আসিয়াছেন তখন যাহা জিজ্ঞাসা করিবেন তাহা বলিব। মাধবীনাথ, কতদিন অন্তর ব্রহ্মানন্দের চিঠি আসে? পোস্টমাস্টার, প্রায় মাসে মাসে, ঠিক ঠাহর নাই। মাধবীনাথ, তবে রেজিস্টরি হইয়াই চিঠি আসে? পোস্টমাস্টার, হাঁ, প্রায় অনেক চিঠি রেজিস্টরি করা। মাধবীনাথ, কোন আপিস হইতে রেজিস্টরি হইয়া আইসে? পোস্টমাস্টার, মনে নাই। মাধবীনাথ, তোমার আপিসে একখানা করিয়া রসিদ থাকে না? পোস্টমাস্টার রসিদ খুঁজিয়া বাহির করিলেন। একখানা পড়িয়া বলিলেন, প্রসাদপুর। প্রসাদপুর কোন জেলা? তোমাদের লিস্টটি দেখো। পোস্টমাস্টার কাঁপিতে কাঁপিতে ছাপানো লিস্টটি দেখিয়া বলিল, যশোর। মাধবীনাথ, দেখো তবে তার কোথা হইতে রেজিস্টরি চিঠি উহার নামে আসিয়াছে, সব রসিদ দেখো। পোস্টবাবু দেখিলেন, ইদানীন্তন যত পত্র আসিয়াছে সকলই প্রসাদপুর হইতে। মাধবীনাথ পোস্টমাস্টার বাবুর কম্পমান হস্তে একখানি 10 টাকার নোট দিয়া বিদায় গ্রহণ করিলেন। তখনও হরিদাস বাবাজীর হুঁকা জুটিয়া উঠে নাই। মাধবীনাথ হরিদাসের জন্য 1 টাকা রাখিয়া গেলেন। বলা বাহুল্য যে পোস্টবাবু তাহা আত্মসাৎ করিলেন। মাধবীনাথ হাসিতে হাসিতে ফিরে আসিলেন। মাধবীনাথ গোবিন্দলাল ও রোহিণীর অধঃপতন কাহিনী সকলই লোকপরম্পরায় শুনিয়াছিলেন। তিনি মনে মনে স্থির সিদ্ধান্ত করিয়াছিলেন যে রোহিণী গোবিন্দলাল এক স্থানেই গোপনে বাস করিতেছে। ব্রহ্মানন্দের অবস্থাও তিনি সবিশেষ অবগত ছিলেন, জানিতেন যে রোহিণী ভিন্ন তাহার আর কেহই নাই। অতএব যখন পোস্ট অফিসে জানিলেন যে ব্রহ্মানন্দের নামে মাসে মাসে রেজিস্টরি হইয়া চিঠি আসিতেছে,
তখন বুঝিলেন যে হয় রোহিণী নয় গোবিন্দলাল তাহাকে মাসে মাসে খরচ পাঠায়। প্রসাদপুর হইতে চিঠি আসে, অতএব উভয়ই প্রসাদপুরে কিংবা তাহার নিকটবর্তী কোন স্থানে অবশ্য বাস করিতেছে। কিন্তু নিশ্চয়কে নিশ্চয়তর করিবার জন্য তিনি কন্যালয়ে প্রত্যাগমন করিয়াই ফাঁড়িতে একটি লোক পাঠাইলেন। সাব ইন্সপেক্টরকে লিখিয়া পাঠাইলেন, একটি কনস্টেবল পাঠাইবেন, বোধহয় কতকগুলি চোরা মাল ধরাইয়া দিতে পারিব। সাব ইন্সপেক্টর মাধবীনাথকে বিলক্ষণ জানিতেন, ভয়ও করিতেন। পত্র প্রাপ্তিমাত্র নিদ্রা সিংহ কনস্টেবলকে পাঠাইয়া দিলেন। মাধবীনাথ নিদ্রা সিংহের হস্তে 2টি টাকা দিয়া বলিলেন, বাপু হে, হিন্দি মিন্দি কইও না, যা বলি তাই করো। ওই গাছতলায় গিয়া লুকাইয়া থাকো, কিন্তু এমনভাবে গাছতলায় দাঁড়াইবে যেন এখান হইতে তোমাকে দেখা যায়, আর কিছু করিতে হইবে না। নিদ্রা সিংহ স্বীকৃত হইয়া বিদায় হইল। মাধবীনাথ তখন ব্রহ্মানন্দকে ডাকিয়া পাঠাইলেন। ব্রহ্মানন্দ আসিয়া নিকটে বসিল। তখন আর কেহ সেখানে ছিল না। পরস্পরে স্বাগত জিজ্ঞাসার পর মাধবীনাথ বলিলেন, মহাশয় আমার স্বর্গীয় বৈবাহিক মহাশয়ের বড় আত্মীয় ছিলেন, এখন তাহারা তো কেহ নাই। আমার জামাতাও বিদেশস্থ, আপনার কোনো বিপদ আপদ পড়িলেই আমাদিগকেই দেখিতে হয়, তাই আপনাকে ডাকাইয়াছি। ব্রহ্মানন্দের মুখ শুকাইল, বলিল, বিপদ কি মহাশয়? মাধবীনাথ গম্ভীরভাবে বলিলেন, আপনি কিছু বিপদগ্রস্ত বটে। ব্রহ্মানন্দ, কি বিপদ মহাশয়? মাধবীনাথ, বিপদসমূহ পুলিশ কি প্রকারে নিশ্চয় জানিয়াছে যে আপনার কাছে একখানা চোরা নোট আছে। ব্রহ্মানন্দ আকাশ হইতে পড়িল, সে কি, আমার কাছে চোরা নোট? মাধবীনাথ, তোমার জানা চোরা না হইতে পারে, অন্যে তোমাকে চোরা নোট দিয়াছে, তুমি না জানিয়া তুলিয়া রাখিয়াছ। ব্রহ্মানন্দ, সে কি মহাশয়, আমাকে নোট কে দিবে? মাধবীনাথ তখন আওয়াজ ছোট করিয়া বলিলেন, আমি সকলেই জানিয়াছি, পুলিশও জানিয়াছে। বাস্তবিক পুলিশের কাছে এ কথা শুনিয়াছি। চোরা নোট প্রসাদপুর হইতে আসিয়াছে। ওই দেখো, একজন পুলিশের কনস্টেবল আসিয়া তোমার জন্য দাঁড়াইয়া আছে। আমি তাহাকে কিছু দিয়া আপাতত স্থগিত রাখিয়াছি। মাধবীনাথ তখন বৃক্ষতল বিহারী রুলধারী গুম্ফসূত্র শোভিত জলধরস ভিন্ন কনস্টেবলের কান্তমূর্তি দর্শন করাইলেন। ব্রহ্মানন্দ থরথর কাঁপিতে লাগিল। মাধবীনাথের পায়ে জড়াইয়া কাঁদিয়া বলিল, আপনি রক্ষা করুন। মাধবীনাথ, ভয় নাই। এবার প্রসাদপুর হইতে কোন কোন নম্বরের টাকা পাইয়াছ বলো দেখি। পুলিশের লোক আমার কাছে নোটের নম্বর রাখিয়া গিয়াছে। যদি সে নম্বরের নোট না হয় তবে ভয় কি? এবারকার প্রসাদপুরের পত্রখানি লইয়া আইস দেখি, নোটের নম্বর দেখি। ব্রহ্মানন্দ যায় কি প্রকারে? ভয় করে, কনস্টেবল যে গাছতলায়। মাধবীনাথ বলিলেন, কোনো ভয় নাই, আমি সঙ্গে লোক দিতেছি। মাধবীনাথের আদেশ মতো একজন দারবান ব্রহ্মানন্দের সঙ্গে গেল। ব্রহ্মানন্দ রোহিণীর পত্র লইয়া আসিলেন। সেই পত্রে মাধবীনাথ যাহা যাহা খুঁজিতেছিলেন সকলই পাইলেন। পত্রপাঠ করিয়া ব্রহ্মানন্দকে ফিরাইয়া দিয়া বলিলেন, ওই নম্বরের নোট নহে, কোনো ভয় নাই, তুমি ঘরে যাও, আমি কনস্টেবলকে বিদায় করিয়া দিতেছি। ব্রহ্মানন্দ মৃতদেহে প্রাণ পাইল, ঊর্ধ্বশ্বাসে তথা হইতে পলায়ন করিল। মাধবীনাথ কন্যাকে চিকিৎসার্থ স্বগৃহে লইয়া গেলেন। তাহার চিকিৎসার্থ উপযুক্ত চিকিৎসক নিযুক্ত করিয়া দিয়া স্বয়ং কলিকাতায় চলিলেন। ভ্রমর অনেক আপত্তি করিল, মাধবীনাথ শুনিলেন না। শীঘ্রই আসিতেছি এই বলিয়া কন্যাকে প্রবোধ দিয়া গেলেন। কলিকাতায় নিশাকর দাস নামে মাধবীনাথের একজন বড় আত্মীয় ছিলেন। নিশাকর মাধবীনাথের অপেক্ষা 8-10 বৎসরের বয়কনিষ্ঠ। নিশাকর কিছু করেন না, পৈতৃক বিষয় আছে, কেবল একটু একটু গীতবাদ্যের অনুশীলন করেন। নিষ্কর্মা বলিয়া সর্বদা পর্যটনে গমন করিয়া থাকেন। মাধবীনাথ তাহার কাছে আসিয়া সাক্ষাৎ করিলেন। অন্যান্য কথার পর নিশাকরকে জিজ্ঞাসা করিলেন, কেমন হে, বেড়াইতে যাইবে? নিশা, কোথায়? মাধবীনাথ, যশোর। নিশা, সেখানে কেন? মাধবীনাথ, নীলকুঠি কিনব। নিশা, চলো। তখন বিহিত উদ্যোগ করিয়া দুই বন্ধু 2-1 দিনের মধ্যে যশোরাভিমুখে যাত্রা করিলেন। সেখান হইতে প্রসাদপুর যাইবেন। দেখো, ধীরে ধীরে শীর্ণ শরীরা চিত্রা নদী বহিতেছে। তীরে অশ্বত্থ, কদম্ব, আম্র, খর্জুর প্রভৃতি অসংখ্য বৃক্ষশোভিত উপবনে কোকিল, দোয়েল পাপিয়া ডাকিতেছে। নিকটে গ্রাম নাই। প্রসাদপুর নামে একটি ক্ষুদ্র বাজার প্রায় 1 ক্রোশ পথ দূর। এখানে মনুষ্য সমাগম নাই দেখিয়া
নিঃসঙ্গে পাপাচরণ করিবার স্থান বুঝিয়া পূর্বকালে এক নীলকর সাহেব এইখানে এক নীলকুঠি প্রস্তুত করিয়াছিল। এক্ষণে নীলকর এবং তাহার ঐশ্বর্য ধ্বংসপুরে প্রয়াণ করিয়াছে। তাহার আমিন, তাগাদ্দির, নায়েব, গোমস্তা সকলে উপযুক্ত স্থানে সকর্মার্জিত ফলভোগ করিতেছেন। একজন বাঙালি সেই জনশূন্য প্রান্তরস্থ রম্য অট্টালিকা ক্রয় করিয়া তাহা সুসজ্জিত করিয়াছিলেন। পুষ্পে, প্রস্তরপুত্তলে, আসনে, দর্পণে, চিত্রে গৃহ বিচিত্র হইয়া উঠিয়াছিল। তাহার অভ্যন্তরে দ্বিতলস্থ বৃহৎ কক্ষমধ্যে আমরা প্রবেশ করি। কক্ষমধ্যে কতগুলি রমণীয় চিত্র, কিন্তু কতগুলি সুরুচি বিগর্হিত, অবর্ণনীয়। নির্মল সুকোমল আসনোপরি উপবেশন করিয়া একজন সুস্ত্রধারী মুসলমান একটা তাম্বুরার কান মুচড়াইতেছে। কাছে বসিয়া এক যুবতী টিং টিং করিয়া একটি তবলায় ঘা দিতেছে। সঙ্গে সঙ্গে হাতের স্বর্ণালঙ্কার ঝিনঝিন করিয়া বাজিতেছে। পার্শ্বস্থ প্রাচীর বিলম্ব দুইখানি বৃহৎ দর্পণে উভয়ের ছায়াও ঐরূপ করিতেছিল। পাশের ঘরে বসিয়া একজন যুবা পুরুষ নবেল পড়িতেছেন এবং মধ্যস্থ মুক্ত দ্বারপথে যুবতীর কার্য দেখিতেছেন। তম্বুরার কান মুচড়াইতে মুচড়াইতে দাড়িধারী তাহার তারে অঙ্গুলি দিতেছিল। যখন তারের ম্যাও ম্যাও আর তবলার খ্যান খ্যান ওস্তাদজির বিবেচনায় এক হইয়া বিলিল, তখন তিনি সেই গুম্ফসূত্রুর অন্ধকারবদ্ধ হইতে কতকগুলি তুষার ধবল দন্ত বিনির্গিত করিয়া বৃষভ দুর্লভ কণ্ঠস্বর বাহির করিতে আরম্ভ করিলেন। রব নির্গত করিতে করিতে সে তুষার ধবল দন্তগুলি বহুবিধ খিচুনিতে পরিণত হইতে লাগিল এবং ভ্রমরকৃষ্ণ শ্বশ্রুরাশি তাহার অনুবর্তন করিয়া নানা প্রকার রঙ্গ করিতে লাগিল। তখন যুবতী খিচুনি সন্তারিত হইয়া সেই বৃষভ দুর্লভ রবের সঙ্গে আপনার কোমল কণ্ঠ মিশাইয়া গীত আরম্ভ করিল। তাহাতে সরু মোটা আওয়াজে সোনালী রূপালী রকম এক প্রকার গীত হইতে লাগিল। এইখানে যবনিকা পতন করিতে ইচ্ছা হয়। যাহা অপবিত্র অদর্শনীয় তাহা আমরা দেখাইব না, যাহা নিতান্ত না বলিলে নয় তাহাই বলিব। কিন্তু তথাপি সেই অশোক বকুল কুটজ কুরুবক কুঞ্জমধ্যে ভ্রমর গুঞ্জন কোকিল কুজন, সেই ক্ষুদ্র নদী তরঙ্গ চালিত রাজহংসের কলনাদ, সেই যুথি জাতি মল্লিকা মধুমালতী প্রভৃতি কুসুমের সৌরভ, সেই গৃহমধ্যে নীল কাচ প্রবিষ্ট রৌদ্রের অপূর্ব মাধুরী, সেই রজত স্ফটিকাদি নির্মিত পুষ্পধারে সুবিন্যস্ত কুসুমগুচ্ছের শোভা, সেই গৃহশোভাকারী দ্রব্যজাতের বিচিত্র উজ্জ্বল বর্ণ, আর সেই গায়কের বিশুদ্ধ স্বরসপ্তকের ভূহসী সৃষ্টি, এই সকলের ক্ষণিক উল্লেখ করিলাম। কেননা যে যুবক নিবিষ্ট মনে যুবতীর চঞ্চল কটাক্ষ দৃষ্টি করিতেছে, তাহার হৃদয়ে ওই কটাক্ষের মাধুর্যেই এই সকলের সম্পূর্ণ স্ফূর্তি হইতেছে। ওই যুবা গোবিন্দলাল, ওই যুবতী রোহিণী। এই গৃহ গোবিন্দলাল ক্রয় করিয়াছেন। এইখানেই ইহারা স্থায়ী। অকস্মাৎ রোহিণীর তবলা বেসুরা বলিল। ওস্তাদজির তম্বুরার তার ছিঁড়িল, তার গলায় বিষম লাগিল, গীত বন্ধ হইল। গোবিন্দলালের হাতের নবেল পড়িয়া গেল। সেই সময় সেই প্রমোদ গৃহের দ্বারে একজন অপরিচিত যুব পুরুষ প্রবেশ করিল। আমরা তাহাকে চিনি, সে নিশাকর দাস। দ্বিতল অট্টালিকার উপরতলে রোহিণীর বাস। তিনি হাফ পর্দানশীল, নিম্নতলে ভৃত্যগণ বাস করে। সে বীজর মধ্যে প্রায় কেহই কখনো গোবিন্দলালের সঙ্গে সাক্ষাৎ করিতে আসিত না, সুতরাং সেখানে বহির্বাটির প্রয়োজন ছিল না। যদি কালে ভদ্রে কোনো দোকানদার বা অপর কেহ আসিত, উপরে বাবুর কাছে সংবাদ যাইত, বাবু নিচে আসিয়া তাহার সঙ্গে সাক্ষাৎ করিতেন। অতএব বাবুর বসিবার জন্য নিচেও একটি ঘর ছিল। নিম্নতলে দ্বারে আসিয়া দাঁড়াইয়া নিশাকর দাস কহিলেন, কে আছো গা এখানে? গোবিন্দলালের সোনারূপ নামে দুই ভৃত্য ছিল। মনুষ্যের শব্দে দুইজনেই দ্বারের নিকট আসিয়া নিশাকরকে দেখিয়া বিস্মিত হইল। নিশাকরকে দেখিয়াই বিশেষ ভদ্রলোক বলিয়া বোধ হইল। নিশাকরও বেশভূষা সম্বন্ধে একটু জাঁক করিয়া গিয়াছেন। সেরূপ লোক কখনো সে চৌকাট মারায় নাই। দেখিয়া ভৃত্যেরা পরস্পর মুখ চাওয়াচাই করিতে লাগিল। সোনা জিজ্ঞাসা করিল, আপনি কাকে খোঁজেন? নিশা, তোমাদেরই। বাবুকে সংবাদ দাও যে একটি ভদ্রলোক সাক্ষাৎ করিতে আসিয়াছে। সোনা, কি নাম বলিব? নিশা, নামের প্রয়োজনই বা কি? একটি ভদ্রলোক বলিয়া বলিও। এখন চাকরেরা জানিত কোনো ভদ্রলোকের সঙ্গে বাবু সাক্ষাৎ করেন না, সেরূপ স্বভাবই নয়। সুতরাং চাকরেরা সংবাদ দিতে বড় ইচ্ছুক ছিল না। সোনা ইতস্তত করিতে লাগিল। রূপ বলিল, আপনি অনর্থক আসিয়াছেন, বাবু কাহারও সহিত সাক্ষাৎ করেন না। নিশা, তবে তোমরা থাকো,
আমি বিনা সংবাদেই উপরে যাইতেছি। চাকরেরা ফাঁপড়ে পড়িল, বলিল, না মহাশয়, আমাদের চাকরি যাবে। নিশাকর তখন একটি টাকা বাহির করিয়া বলিলেন, যে সংবাদ করিবে তাহার এই টাকা। সোনা ভাবিতে লাগিল। রূপ চিলের মতো ছো মারিয়া নিশাকরের হাত হইতে টাকা লইয়া উপরে সংবাদ দিতে গেল। গৃহটি বেষ্টন করিয়া যে পুষ্পোদ্যান আছে তাহা অতি মনোরম। নিশাকর সোনাকে বলিলেন, আমি এ ফুলবাগানে বেড়াইতেছি, আপত্তি করিও না। যখন সংবাদ আসিবে তখন আমাকে ওইখান হইতে ডাকিয়া আনিও। এই বলিয়া নিশাকর সোনার হাতে আরেকটি টাকা দিলেন। রূপ যখন বাবুর কাছে গেল তখন বাবু কোনো কার্যবশত অনবসর ছিলেন। ভৃত্য তাহাকে নিশাকরের সংবাদ কিছুই বলিতে পারিল না। এদিকে উদ্যান ভ্রমণ করিতে করিতে নিশাকর একবার ঊর্ধ্বদৃষ্টি করিয়া দেখিলেন, এক পরমা সুন্দরী জানালায় দাঁড়াইয়া তাহাকে দেখিতেছে। রোহিণী নিশাকরকে দেখিয়া ভাবিতেছিল, এ কে? দেখিয়া বোধ হইতেছে যে এ দেশের লোক নয়। বেশভূষা রকম সকম দেখিয়া বোঝা যাইতেছে বড় মানুষ বটে। দেখিতেও সুপুরুষ। গোবিন্দলালের চেয়ে? না, তা নয়। গোবিন্দলালের রং ফর্সা, কিন্তু এর মুখ চোখ ভালো, বিশেষ চোখ। মরি, কি চোখ! এ কোথা থেকে এলো? হলুদ গায়ের লোক তো নয়। সেখানকার সবাইকে চিনি, ওর সঙ্গে দুটো কথা কইতে পাই না। ক্ষতি কি? আমি তো তখন গোবিন্দলালের কাছে বিশ্বাসঘাতিনী হইব না। রোহিণী এইরূপ ভাবিতেছিল। এমতো সময়ে নিশাকর উন্নত মুখে ঊর্ধ্বদৃষ্টি করাতে চারিচক্ষু সম্মিলিত হইল। চক্ষে চক্ষে কোনো কথাবার্তা হইল কি না তাহা আমরা জানি না, জানিলেও বলিতে ইচ্ছা করি না, কিন্তু আমরা শুনিয়াছি এমতো কথাবার্তা হইয়া থাকে। এমতো সময় রূপ বাবুর অবকাশ পাইয়া বাবুকে জানাইল যে একটি ভদ্রলোক সাক্ষাৎ করিতে আসিয়াছে। বাবু জিজ্ঞাসা করিলেন, কোথা হইতে আসিয়াছে? রূপ, তাহা জানি না। বাবু, তা না জিজ্ঞাসা করে খবর দিতে আসিয়াছিস কেন? রূপ দেখিল বোকা বুনিয়া যাই। উপস্থিত বুদ্ধির সাহায্যে বলিল, তা জিজ্ঞাসা করিয়াছিলাম, তিনি বলিলেন বাবুর কাছেই বলিব। বাবু বলিলেন, তবে বল গিয়া, সাক্ষাৎ হইবে না। এদিকে নিশাকর বিলম্ব দেখিয়া সন্দেহ করিলেন যে বুঝি গোবিন্দলাল সাক্ষাৎ করিতে অস্বীকৃত হইয়াছে। কিন্তু দুষ্কৃতিকারীর সঙ্গে ভদ্রতা কেনই করি? আমি কেন আপনি উপরে চলিয়া যাই না? এইরূপ বিবেচনা করিয়া ভৃত্যের পুনরাগমনের প্রতীক্ষা না করিয়াই নিশাকর গৃহমধ্যে পুনঃপ্রবেশ করিলেন। দেখিলেন সোনা রূপ কেহই নিচে নাই। তখন তিনি নিরুদ্বেগে সিঁড়িতে উঠিয়া যেখানে গোবিন্দলাল, রোহিণী এবং দানেশ খাঁ গায়ক সেইখানে উপস্থিত হইলেন। রূপ তাহাকে দেখিয়া দেখাইয়া দিল যে এই বাবু সাক্ষাৎ করিতে চাহিতেছিলেন। গোবিন্দলাল বড় রুষ্ট হইলেন, কিন্তু দেখিলেন ভদ্রলোক। জিজ্ঞাসা করিলেন, আপনি কে? নিশাকর, আমার নাম রাসবিহারী দে। গোবিন্দলাল, নিবাস? নিশাকর, বরানগর। নিশাকর জাঁকিয়া বসিলেন, বুঝিয়াছিলেন যে গোবিন্দলাল বসিতে বলিবেন না। গোবিন্দলাল, আপনি কাকে খুঁজেন? নিশাকর, আপনাকে। গোবিন্দলাল, আপনি আমার ঘরের ভিতর জোর করিয়া প্রবেশ না করিয়া যদি একটু অপেক্ষা করিতেন তবে চাকরের মুখে শুনিতেন যে আমার সাক্ষাতের অবকাশ নাই। নিশাকর, বিলক্ষণ অবকাশ দেখিতেছি। ধমকে চমকে উঠিয়া যাইব। যদি আমি সে প্রকৃতির লোক হইতাম তবে আপনার কাছে আসিতাম না। যখন আমি আসিয়াছি তখন আমার কথা কয়টা শুনিলেই আপদ চুকিয়া যায়। গোবিন্দলাল, না শুনি ইহাই আমার ইচ্ছা। তবে যদি দুই কথায় বলিয়া শেষ করিতে পারেন তবে বলিয়া বিদায় গ্রহণ করুন। নিশাকর, দুই কথাতেই বলিব। আপনার ভার্যা ভ্রমর দাসী, তাহার বিষয়গুলি পত্তনি বিলি করিবেন। দানেশ খাঁ গায়ক তখন তম্বুরায় নতুন তার চড়াইতেছিল। সে এক হাতে তার চড়াইতে লাগিল, এক হাতে আঙ্গুলি ধরিয়া বলিল, এক বাথুয়া। নিশাকর, আমি তাহা পত্তনি লইব। দানেশ আঙ্গুল গনিয়া বলিল, দো বাথুয়া। নিশাকর, আমি সেজন্য আপনাদিগের হরিদ্রা গ্রামের বাটিতে গিয়াছিলাম। দানেশ খাঁ বলিল, দো বাত ছোড়কে তিন বাথুয়া। নিশাকর, ওস্তাদজি শুয়ার গুঞ্জ নাকি? ওস্তাদজি চক্ষু রক্তবর্ণ করিয়া গোবিন্দলালকে বলিলেন, বাবু সাহাব, ইয়ে বেত্তমিজ আদমিকে বিদা দিজিয়ে। কিন্তু বাবু সাহেব তখন অন্যমনস্ক হইয়াছিলেন, কথা কহিলেন না। নিশাকর বলিতে লাগিলেন, আপনার ভার্যা আমাকে বিষয়গুলি পত্তনি দিতে স্বীকৃত হইয়াছেন, কিন্তু আপনার অনুমতি সাপেক্ষ। তিনি আপনার ঠিকানাও জানেন না, পত্রাদি লিখিতেও ইচ্ছুক নহেন। সুতরাং আপনার অভিপ্রায় জানিবার ভার আমার উপরেই পড়িল। আমি অনেক সন্ধানে আপনার ঠিকানা জানিয়া আপনার অনুমতি লইতে। গোবিন্দলাল কোনো উত্তর করিলেন না।
বড় অন্যমনস্ক। অনেকদিন পর ভ্রমরের কথা শুনিলেন, তাহার সেই ভ্রমর। প্রায় 2 বৎসর হইল। নিশাকর কতক কতক বুঝিলেন। পুনরপি বলিলেন, আপনার যদি মত হয় তবে একছত্র লিখিয়া দিন যে আপনার কোনো আপত্তি নাই, তাহা হইলেই আমি উঠিয়া যাই। গোবিন্দলাল কিছুই উত্তর করিলেন না। নিশাকর বুঝিলেন, আবার বলিতে হইল। আবার আসল কথাগুলি বুঝাইয়া বলিলেন। গোবিন্দলাল এবার চিত্ত সংযত করিয়া কথা সকল শুনিলেন। নিশাকরের সকল কথাই যে মিথ্যা তাহা পাঠক বুঝিয়াছেন, কিন্তু গোবিন্দলাল তাহা কিছুই বুঝেন নাই। পূর্বকার উগ্রভাব পরিত্যাগ করিয়া বলিলেন, আমার অনুমতি লওয়া অনাবশ্যক। বিষয় আমার স্ত্রীর, আমার নহে। বোধহয় তাহা জানেন। তাহার যাহাকে ইচ্ছা পত্তনি দিবেন, আমার বিধিনিষেধ নাই। আমি কিছু লিখিব না। বোধহয় এখন আপনি আমাকে অব্যাহতি দিবেন। কাজে কাজেই নিশাকরকে উঠিতে হইল। তিনি নিচে নামিয়া গেলেন। নিশাকর গেলে গোবিন্দলাল দানেশ খাঁকে বলিলেন, কিছু গাও। দানেশ খাঁ প্রভুর আজ্ঞা পাইয়া আবার তাম্বুরায় সুর বাঁধিয়া জিজ্ঞাসা করিল, কি গাইব? যা খুশি, বলিয়া গোবিন্দলাল তবলা লইলেন। গোবিন্দলাল পূর্বেই কিছু কিছু বাজাইতে জানিতেন, এক্ষণে উত্তম বাজাইতে শিখিয়াছিলেন, কিন্তু আজই দানেশ খাঁর সঙ্গে তাহার সঙ্গত হইল না। সকল তালি কাটিয়া যাইতে লাগিল। দানেশ খাঁ বিরক্ত হইয়া তম্বুরা ফেলিয়া গীত বন্ধ করিয়া বলিল, আজ আমি ক্লান্ত হইয়াছি। তখন গোবিন্দলাল একটা সেতার লইয়া বাজাইতে চেষ্টা করিলেন, কিন্তু গত সব ভুলিয়া যাইতে লাগিলেন। সেতার ফেলিয়া নবেল পড়িতে আরম্ভ করিলেন, কিন্তু যাহা পড়িতেছিলেন তাহার অর্থবোধ হইল না। তখন বহি ফেলিয়া গোবিন্দলাল শয়ন গৃহমধ্যে গেলেন। রোহিণীকে দেখিতে পাইলেন না, কিন্তু সোনা চাকর নিকটে ছিল। দ্বার হইতে গোবিন্দলাল সোনাকে বলিলেন, আমি এখন একটু ঘুমাইব। আমি আপনি না উঠিলে আমাকে কেহ যেন উঠায় না। এই বলিয়া গোবিন্দলাল শয়নঘরের দ্বার রুদ্ধ করিলেন। তখন সন্ধ্যা উত্তীর্ণ হয়। দ্বার রুদ্ধ করিয়া গোবিন্দলাল তো ঘুমাইল না। খাটে বসিয়া 2 হাত মুখে দিয়া কাঁদিতে আরম্ভ করিল। কেন যে কাঁদিল তাহা জানি না। ভ্রমরের জন্য কাঁদিল কি নিজের জন্য কাঁদিল তা বলিতে পারি না, বোধহয় 2ই। আমরা তো কান্না বই গোবিন্দলালের অন্য উপায় দেখি না। ভ্রমরের জন্য কাঁদিবার পথ আছে, কিন্তু ভ্রমরের কাছে ফিরিয়া যাইবার আর উপায় নাই। হরিদ্রা গ্রামে আর মুখ দেখাইবার কথা নাই। হরিদ্রা গ্রামের পথে কাঁটা পড়িয়াছে। কান্না বই তো আর উপায় নাই। যখন নিশাকর আসিয়া বড় হলে বসিল, রোহিণীকে সুতরাং পাশের কামরায় প্রবেশ করিতে হইয়াছিল। কিন্তু নয়নের অন্তরাল হইল মাত্র, শ্রবণের নহে। কথোপকথন যাহা হইল সকলই কান পাতিয়া শুনিল। বরং দ্বারের পর্দাটি একটু সরাইল। নিশাকরকে দেখিতে লাগিল। নিশাকরও দেখিল যে পর্দার পাশ হইতে একটি পটল চেরা চোখ তাকে দেখিতেছে। রোহিণী শুনিল যে নিশাকর অথবা রাসবিহারী হরিদ্রা গ্রাম হইতে আসিয়াছে। রূপচাকরও রোহিণীর মতো সকল কথা দাঁড়াইয়া শুনিতেছিল। নিশাকর উঠিয়া গেলেই রোহিণী পর্দার পাশ হইতে মুখ বাহির করিয়া আঙুলের ইশারায় রূপকে ডাকিল। রূপ কাছে আসিলে তাহাকে কানে কানে বলিল, যা বলি তা পারবি? বাবুকে সকল কথা লুকাইতে হইবে। যাহা করিবি তাহা যদি বাবু কিছু না জানিতে পারেন তবে তোকে 5 টাকা বকশিস দিব। রূপ মনে ভাবিল, আজ না জানি উঠিয়া কার মুখ দেখিয়াছিলাম, আজ তো দেখছি টাকা রোজগারের দিন। গরিব মানুষের 2 পয়সা এলেই ভালো। প্রকাশ্যে বলিল, যা বলিবেন তাই পারিব, কি আজ্ঞা করুন। রোহিণী, ওই বাবুর সঙ্গে সঙ্গে নামিয়া যা। উনি আমার বাপের বাড়ির দেশ থেকে এসেছেন। সেখানকার কোনো সংবাদ আমি কখনো পাই না, তার জন্য কত কাঁদি। যদি দেশ থেকে একটি লোক এসেছে তাকে একবার আপনার জনের 2টো খবর জিজ্ঞাসা করব। বাবু তো রেকে ওকে উঠিয়ে দিলেন। তুই গিয়ে তাকে বসা, এমন জায়গায় বসা যেন বাবু নিচে গেলে না দেখতে পান, আর কেহ না দেখিতে পায়। আমি একটু নিরিবিলি পেলেই যাব। যদি বসতে না চায় তবে কাকুতি মিনতি করিস। রূপ বকশিসের গন্ধ পাইয়াছে। যে আজ্ঞা বলিয়া ছুটিল। নিশাকর কি অভিপ্রায়ে গোবিন্দলালকে ছলিতে আসিয়াছিলেন তাহা বলিতে পারি না, কিন্তু তিনি নিচে আসিয়া যেরূপ আচরণ করিতেছিলেন তাহা বুদ্ধিমানে দেখিলে তাহাকে বড় অবিশ্বাস করিত। তিনি গৃহপ্রবেশদ্বারের কবাট, খিল, কবজা প্রভৃতি পর্যবেক্ষণ করিয়া দেখিতেছিলেন। এমত সময়ে রূপ খানসামা আসিয়া উপস্থিত হইল। রূপ বলিল, তামাকু ইচ্ছা করিবেন কি? নিশা, বাবু তো দিলেন না, চাকরের কাছে খাব কি? রূপ, আগে তা নয়, একটা নিরিবিলি কথা আছে, একটু নিরিবিলিতে আসুন। রূপ নিশাকরকে সঙ্গে করিয়া আপনার নির্জন ঘরে লইয়া গেল।
নিশাকরও বিনা অজর আপত্তিতে গেলেন। সেখানে নিশাকরকে বসিতে দিয়া যাহা যাহা রোহিণী বলিয়াছিল রূপচাঁদ তাহা বলিল। নিশাকর আকাশের চাঁদ হাত বাড়াইয়া পাইলেন। নিজ অভিপ্রায় সিদ্ধির অতি সহজ উপায় দেখিতে পাইলেন। বলিলেন, বাপু, তোমার মনিব তো আমায় তাড়িয়ে দিয়েছেন। আমি তাঁর বাড়িতে লুকাইয়া থাকি কি প্রকারে? রূপ, আগে তিনি কিছু জানিতে পারিবেন না। এ ঘরে তিনি কখনো আসেন না। নিশা, না আসুক, কিন্তু যখন তোমার মা ঠাকুরনী নিচে আসিবেন, তখন যদি তোমার বাবু ভাবেন কোথায় গেল দেখি, যদি তাই ভাবিয়া পিছু পিছু আসেন, কি কোনো রকমে যদি আমার কাছে তোমার মা ঠাকুরনীকে দেখেন, তবে আমার দশাটা কি হবে বলো দেখি। রূপচাঁদ চুপ করিয়া রহিল। নিশাকর বলিতে লাগিলেন, এই মাঠের মাঝখানে ঘরে পুরিয়া আমাকে খুন করিয়া এই বাগানে পুঁতিয়া রাখিলেও আমার মা বলতে নাই, বাপ বলতেও নাই। তখন তুমিই আমাকে দুঘা লাঠি মারিবে। অতএব এমন কাজে আমি নই। তোমার মাকে বুঝাইয়া বলিও যে আমি ইহা পারিব না। আর একটি কথা বলিও, তাহার খুড়া আমাকে কতকগুলি অতি ভারী কথা বলিতে বলিয়া দিয়াছিল। আমি তোমার মা ঠাকুরনীকে সেই কথা বলিবার জন্য বড়ই ব্যস্ত ছিলাম, কিন্তু তোমার বাবু আমাকে তাড়াইয়া দিলেন। আমার বলা হইল না, আমি চলিলাম। রূপ দেখিল ৫ টাকা হাতছাড়া হয়। বলিল, আচ্ছা, তা এখানে না বসেন বাহিরে একটু তফাতে বসিতে পারেন না? নিশা, আমিও সেই কথা ভাবিতেছিলাম। আসিবার সময় তোমাদের কুঠির নিকটেই নদীর ধারে একটা বাঁধা ঘাট, তাহার কাছে ২টা বকুল গাছ দেখিয়া আসিয়াছি। চেনো সে জায়গা? রূপ, চিনি। নিশা, আমি গিয়া সেইখানে বসিয়া থাকি। সন্ধ্যা হইয়াছে, রাত্রি হইলে সেখানে বসিয়া থাকিলে বড় কেহ দেখিতে পাইবে না। তোমার মা ঠাকুরানী যদি সেইখানে আসিতে পারেন, তবেই সকল সংবাদ পাইবেন। তেমন তেমন দেখিলে আমি পলাইয়া প্রাণ রক্ষা করিতে পারিব। ঘরে পুরিয়া যে আমাকে কুকুর মারা করিবে, আমি তাহাতে বড় রাজি নহি। অগত্যা রূপ চাকর রোহিণীর কাছে গিয়া নিশাকর যেমন যেমন বলিল তাহা নিবেদন করিল। এখন রোহিণীর মনের ভাব কি তাহা আমরা বলিতে পারি না। যখন মানুষ নিজে নিজের মনের ভাব বুঝিতে পারে না, আমরা কেমন করিয়া বলিব যে রোহিণীর মনের ভাব এই? রোহিণী যে ব্রহ্মানন্দকে এত ভালোবাসিত যে তাহার সংবাদ লইবার জন্য দিকবিদিক জ্ঞান শূন্য হইবে, এমন খবর আমরা রাখি না। বুঝি আরও কিছু ছিল। একটু তাকাতাকি আঁচাআঁচি হইয়াছিল। রোহিণী দেখিয়াছিল যে নিশাকর রূপবান, পটল চেরা চোখ। রোহিণী দেখিয়াছিল যে মনুষ্য মধ্যে নিশাকর একজন মনুষ্যত্বে প্রধান। রোহিণীর মনে মনে দৃঢ় সংকল্প ছিল যে আমি গোবিন্দলালের কাছে বিশ্বাসহন্তি হইব না। কিন্তু বিশ্বাসহানি এক কথা, আর এ আরেক কথা। বুঝি সেই মহাপাপিষ্ঠা মনে করিয়াছিল অনবধান মৃগ পাইলে কোন ব্যাধ ব্যবসায়ী হইয়া তাহাকে না শরবিদ্ধ করিবে। ভাবিয়াছিল নারী হইয়া যেও পুরুষ দেখিলে কোন নারী না তাহাকে জয় করিতে কামনা করিবে। বাঘ গরু মারে, সকল গরু খায় না। স্ত্রীলোক পুরুষকে জয় করে কেবল জয় পতাকা উড়াইবার জন্য। অনেকে মাছ ধরে কেবল মাছ ধরিবার জন্য, মাছ খায় না, বিলাইয়া দেয়। অনেকে পাখি মারে কেবল মারিবার জন্য, মারিয়া ফেলিয়া দেয়। শিকার কেবল শিকারের জন্য, খাইবার জন্য নহে। জানি না তাহাতে কি রস আছে। রোহিণী ভাবিয়া থাকিবে, যদি এই আয়তলোচন মৃগ এই প্রসাদপুর কাননে আসিয়া পড়িয়াছে, তবে কেন না তাহাকে শরবিদ্ধ করিয়া ছাড়িয়া দিই। জানি না এই পাপীয়সীর পাপ চিত্তে কি উদয় হইয়াছিল, কিন্তু রোহিণী স্বীকৃত হইল যে প্রদোকালে অবকাশ পাইলেই গোপনে চিত্রার বাঁধা ঘাটে একাকিনী সে নিশাকরের নিকট গিয়া ক্ষুল্লতাতের সংবাদ শুনিবে। রূপচাঁদ আসিয়া সে কথা নিশাকরের কাছে বলিল। নিশাকর শুনিয়া ধীরে ধীরে আসিয়া হর্ষোৎফল মনে গাত্রোত্থান করিলেন। রূপ সরিয়া গেলে নিশাকর সোনাকে ডাকিয়া বলিলেন, তোমরা বাবুর কাছে কতদিন আছো? সোনা, এই যতদিন এখানে এসেছেন ততদিন আছি। নিশা, তবে অল্পদিনই, পাও কি? সোনা, ৩ টাকা মাহিয়ানা, খোরাক পোশাক। নিশা, এত অল্প বেতনে তোমাদের মতো খানসামায় পোষায় কি? কথাটা শুনিয়া সোনা খানসামা গলিয়া গেল। বলিল, কি করি, এখানে আর কোথায় চাকরি জোটে? নিশা, চাকরির ভাবনা কি? আমাদের দেশে গেলে তোমাদের লুপে নেয়। ৫-৭-১০ টাকা অনায়াসে মাসে পাও। সোনা, অনুগ্রহ করিয়া যদি সঙ্গে লইয়া যান। নিশা, নিয়ে যাব কি? অমন মুনিবের চাকরি ছাড়বে? সোনা, মুনিব মন্দ নয়, কিন্তু মুনিব ঠাকুরুন বড় হারামজাদা। নিশা, হাতে হাতে তার প্রমাণ আমি পেয়েছি। আমার সঙ্গে তোমার যাওয়াই স্থির তো? সোনা, স্থির বই কি। নিশা, তবে যাবার সময় তোমার মুনিবের একটি উপকার করিয়া যাও, কিন্তু বড় সাবধানের কাজ। পারবে কি? সোনা, ভালো কাজ হয়তো পারব না কেন?
নিশা, তোমার মুনিবের পক্ষে ভালো, মুনিবনির পক্ষে বড় মন্দ। সোনা, তবে এখনই বলুন, বিলম্বে কাজ নাই, তাতে আমি বড় রাজি। নিশা, ঠাকুরুনটি আমাকে বলিয়া পাঠাইয়াছেন চিত্রার বাধা ঘাটে বসিয়া থাকিতে, রাত্রে আমার সঙ্গে গোপনে সাক্ষাৎ করিবেন, বুঝেছ? আমিও স্বীকার হইয়াছি। আমার অভিপ্রায় যে তোমার মুনিবের চোখ ফুটাই দিই, তুমি আস্তে আস্তে কথাটি তোমার মুনিবকে জানিয়ে আসিতে পারো। সোনা, এখনই ওই পাপ মোলেই বাঁচি। নিশা, এখন নয়, এখন আমি ঘাটে গিয়া বসিয়া থাকি, তুমি সতর্ক থেকো। যখন দেখবে ঠাকুরুনটি ঘাটের দিকে চলিলেন, তখনই গিয়ে তোমার মুনিবকে বলিয়া দিও, রূপও কিছু জানিতে না পারে, তারপর আমার সঙ্গে জুটো। যে আজ্ঞে। বলিয়া সোনা নিশাকরের পায়ের ধুলা গ্রহণ করিল। তখন নিশাকর হেলিতে দুলিতে গজেন্দ্র গমনে চিত্রাতি সপি সোপানবলির ওপর গিয়া বসিলেন। অন্ধকারে নক্ষত্র ছায়াপ্রদীপ্ত চিত্রাবাড়ি নীরবে চলিতেছে। চারিদিকে শৃগাল কুকুরাদি বহুবিধ রব করিতেছে। কোথাও দূরবর্তী নৌকার উপর বসিয়া ধীরব উচ্চ স্বরে শ্যাম বিষয়ক গাইতেছে। তদ্ধিন সেই বিজন প্রান্তর মধ্যে কোনো শব্দ শোনা যাইতেছে না। নিশাকর সেই গীত শুনিতেছেন এবং গোবিন্দলালের বাসগৃহের দ্বিতল কক্ষের বাতায়ন নিঃসৃত উজ্জ্বল দীপালোক দর্শন করিতেছেন এবং মনে মনে ভাবিতেছেন, আমি কি নৃশংস, একজন স্ত্রীলোকের সর্বনাশ করিবার জন্য কত কৌশল করিতেছি। অথবা নৃশংসতাই বা কি? দুষ্টের দমন অবশ্যই কর্তব্য। যখন বন্ধুর কন্যার জীবন রক্ষার্থে এ কার্য বন্ধুর নিকট স্বীকার করিয়াছি, তখন অবশ্য করিব। কিন্তু আমার মন ইহাতে প্রসন্ন নয়। রোহিণী পাপীয়সী, পাপের দণ্ড দিব, পাপ স্রোতের রোধ করিব, ইহাতে অবসাদী বা কেন? বলিতে পারি না। বোধহয় সোজা পথে গেলে এত ভাবিতাম না, বাঁকা পথে গিয়াছি বলিয়াই এত সংকোচ হইতেছে। আর পাপ পুণ্যের দণ্ড পুরস্কার দিবার আমি কে? আমার পাপ পুণ্যের যিনি দণ্ড পুরস্কার করিবেন, রোহিণীরও তিনি বিচারকর্তা। বলিতে পারি না, হয়তো তিনিই আমাকে এই কার্যে নিয়োজিত করিয়াছেন, কি জানি। তয়া ঋষিকেশ হৃদি স্থিতেন, যথা নিযুক্ত হম্মি তথা করমি। এইরূপ চিন্তা করিতে করিতে রাত্রি প্রহরাতীত হইল। তখন নিশাকর দেখিলেন নিঃশব্দ পাদবিক্ষেপে রোহিণী আসিয়া কাছে দাঁড়াইল। নিশ্চয়কে সুনিশ্চিত করিবার জন্য নিশাকর জিজ্ঞাসা করিলেন, কে গা? রোহিণীও নিশ্চয়কে সুনিশ্চিত করিবার জন্য বলিল, তুমি কে? নিশাকর বলিল, আমি রাসবিহারী। রোহিণী বলিল, আমি রোহিণী। নিশাকর, এত রাত্রি হল কেন? রোহিণী, একটু না দেখে শুনে তো আসতে পারি নে, কি জানি কে কোথা দিয়ে দেখতে পাবে, তা তোমার বড় কষ্ট হয়েছে। নিশা, কষ্ট হোক না হোক, মনে মনে ভয় হইতেছিল যে তুমি বুঝি ভুলিয়া গেলে। রোহিণী, আমি যদি ভুলিবার লোক হইতাম, তাহলে আমার দশা এমন হইবে কেন? কে জনকে ভুলিতে না পারিয়া এদেশে আসিয়াছি, আর আজ তোমাকে না ভুলিতে পারিয়া এখানে আসিয়াছি। এই কথা বলিতেছি, এমত সময়ে কে আসিয়া পিছন হইতে রোহিণীর গলা টিপিয়া ধরিল। রোহিণী চমকিয়া জিজ্ঞাসা করিল, কে রে? গম্ভীর স্বরে কে উত্তর দিল, তোমার যম। রোহিণী চিনিল যে গোবিন্দলাল। তখন আসন্ন বিপদ বুঝিয়া চারিদিক অন্ধকার দেখিয়া রোহিণী ভীত কম্পিত স্বরে বলিল, ছাড়ো ছাড়ো, আমি মন্দ অভিপ্রায়ে আসি না, আমি যে জন্য আসিয়াছি এই বাবুকে না হয় জিজ্ঞাসা করো। এই বলিয়া রোহিণী যেখানে নিশাকর বসিয়াছিল সেই স্থান অঙ্গুলির নির্দেশ করিয়া দেখাইল। দেখিল কেহ সেখানে নাই। নিশাকর গোবিন্দলালকে দেখিয়া পলকের মধ্যে কোথায় সরিয়া গিয়াছে। রোহিণী বিস্মিতা হইয়া বলিল, কই, কেহ কোথাও নাই যে? গোবিন্দলাল বলিল, এখানে কেহ নাই, আমার সঙ্গে ঘরে এসো। রোহিণী বিষণ্ণ চিত্তে ধীরে ধীরে গোবিন্দলালের সঙ্গে ঘরে ফিরিয়া গেল। শুনছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কৃষ্ণকান্তের উইল। পড়ছিলাম এর ৫ম পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে এটি লাইক করবেন, চাইলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।